বন্ধুরা, আমার নাম রুমানা আক্তার রুমি। আমি একজন বাংলাদেশি গৃহবধূ। আমার জীবনটা একটা শান্ত নদীর মতো চলছিল, যার তীরে বাড়িয়ে আমি রঙিন স্বপ্নের জাল বুনতাম। স্বামী সাইফুলকে নিয়ে আমার ছোট্ট সংসার। ভালোবাসা, বিশ্বাস আর একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন, এই নিয়েই শুরু হয়েছিল আমাদের পথ চলা। কিন্তু জীবন তো সবসময় পরিকল্পনা মাফিক চলে না। বিয়ের মাত্র কয়েক মাস পরেই সংসারের সচ্ছলতা ফেরাতে সাইফুল একটা ভালো চাকরির সুযোগ পেয়ে দুবাই চলে যায়। যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, রুমি, এই সবকিছু তো তোমার আর আমাদের ভবিষ্যতের জন্যই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ওর চোখের দিকে তাকিয়ে আমি সেদিন সবটা বিশ্বাস করেছিলাম, কারণ ভালোবাসা বিশ্বাসের চেয়ে বড় আর কিছুই চেনে না। বিদেশ যাওয়ার পর প্রথম কয়েক মাস সবকিছুই স্বপ্নের মধ্যে ছিল। প্রতিদিন নিয়ম করে ফোন, ভিডিও কলে ঘণ্টার পর ঘণ্টা কথা। দূরত্ব যেন আমাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছিল। সাইফুল ওর সারাদিনের গল্প শোনাত, আমি আমার একাকী মুহূর্তগুলোর কথা বলতাম। ওর কণ্ঠস্বরে ছিল আমার সারাদিনের সঙ্গী। আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন রাত হবে, কখন ওর ফোন আসবে। এই অপেক্ষাগুলোও তখন খুব মিষ্টি লাগত। মনে হতো দূরত্ব আমাদের শরীরকে আলাদা করলেও মনকে আরও কাছে নিয়ে এসেছে। আমি ওর পাঠানো ছবি দেখতাম আর ভাবতাম, এই মানুষটা আমার জন্য কত কষ্ট করছে। এই ভেবেই আমার সব একাকিত্ব দূর হয়ে যেত। কিন্তু সময়ের স্রোত বড় অদ্ভুত। ধীরে ধীরে সেই স্রোতে আমাদের ভালোবাসার রং ফিকে হতে শুরু করল। সাইফুলের ফোন কলের সংখ্যা কমতে থাকল, কথার সময়ও সংক্ষিপ্ত হয়ে এলো। যখনই ফোন করতাম ও বলতো অফিসের কাজে খুব ব্যস্ত। আমি বুঝতাম নতুন দেশে কাজের চাপ অনেক, তাই মনকে সান্ত্বনা দিতাম, ও তো আমাদের ভালোর জন্যই কষ্ট করছে। কিন্তু মন কি আর সবসময় যুক্তি মানে? ব্যস্ততা যখন অভ্যাসে পরিণত হয়, তখন ভালোবাসার জায়গাটা ধীরে ধীরে শূন্য হতে থাকে। আমাদের দীর্ঘক্ষণের ফোনালাপ একসময় কয়েক মিনিটের কেমন আছো, খেয়েছো, এই ধরনের প্রশ্নে সীমাবদ্ধ হয়ে গেল। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই কাটতে লাগল। একসময় আমি বুঝতে পারলাম সাইফুলের ব্যস্ততা আর স্বাভাবিক নেই। ও যেন নিজের নতুন এক জগতে হারিয়ে গেছে, যেখানে আমার কোনো অস্তিত্ব নেই। আমার ফোন প্রায় ওয়েটিংয়ে থাকত, কিংবা ধরলেও বলতো পরে কথা বলবে। সেই পরে আর কখনো আসতো না। আমার পৃথিবীটা যেন হঠাৎ করেই ছোট হয়ে আসতে শুরু করল। যে ঘরটাকে এতদিন নিজের মনে হতো, সেই ঘরের দেয়ালগুলোই যেন আমাকে গিলে খেতে আসত। একাকিত্ব আর অবহেলা, এই দুটি জিনিস একজন মানুষকে ভেতর থেকে কতটা দুর্বল করে দিতে পারে, তা আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমার দিনগুলো কাটত নিস্তব্ধতায়, আর রাতগুলো কাটত চোখের জলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে চিনতে পারতাম না। এই কি সেই রুমি যে একদিন অনেক স্বপ্ন নিয়ে এই সংসারে পা রেখেছিল, যার চোখে মুখে সবসময় একরাশ হাসি লেগে থাকত? আমার ভেতরের আমিটা যেন হারিয়ে যাচ্ছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম, কারণ সবাই জিজ্ঞেস করত সাইফুল কেমন আছে, কবে আসবে। এই প্রশ্নগুলো আমার বুকে তীরের মতো বিঁধত। কি উত্তর দেব আমি? বলবো যে যার জন্য আমি সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি, তার জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই? এই অসহনীয় একাকিত্ব থেকে মুক্তি পেতে আমার মন এক নতুন আশ্রয়ের সন্ধান করছিল, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। একদিন দুপুরে ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশন এলো। নামটা ছিল আরমান শওকত। প্রোফাইল পিকচারে একটা বই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ভদ্র চেহারার এক যুবক। ছবিটা দেখে কেন জানি মনে হলো মানুষটা খুব শান্ত আর গোছানো স্বভাবের। অচেনা কাউকে বন্ধু বানানোর অভ্যেস আমার কোনো দিনই ছিল না, কিন্তু সেদিন কি মনে করে যেন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেললাম। রিকোয়েস্ট গ্রহণ করার কিছুক্ষণ পরই মেসেঞ্জারে একটা বার্তা এলো, ধন্যবাদ। আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? আমি কিছুটা অবাক হলাম, কিন্তু কৌতূহলও জাগল। উত্তর দিলাম, জি বলুন। এরপর শুরু হলো আমাদের আলাপচারিতা। প্রথম দিকে কথাবার্তা ছিল খুব সাধারণ। আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পছন্দের বিষয় কি। কিন্তু অদ্ভুতভাবে এই অচেনা মানুষটার সাথে কথা বলতে আমার ভালো লাগতে শুরু করলো। ওর কথা বলার ধরন,
প্রতিটি বিষয়ে ওর গভীর দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল। আমাদের কথা যত এগোতে থাকলো আমি ততই অবাক হতে লাগলাম। কিভাবে একজন সম্পূর্ণ অচেনা মানুষ আমার মনের কথাগুলো এত সহজে বুঝতে পারে? আমি কিছু বলার আগেই ও যেন বুঝে ফেলত আমার মন খারাপ। ও কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত প্রশ্ন করত না, কিন্তু ওর কথা শুনলেই আমার ভেতরের জমাট বাঁধা কষ্টগুলো হালকা হয়ে যেত। ও প্রায়ই বলতো, মানুষের সবচেয়ে বড় অসুখ হলো একাকিত্ব, আর এই অসুখের সবচেয়ে ভালো ওষুধ হলো একজন ভালো শ্রোতা। আরমান আমার জন্য ঠিক সেই ভালো শ্রোতার ভূমিকা পালন করতে শুরু করেছিল। আরমানের সাথে আমার কথাবার্তা ধীরে ধীরে বাড়তে লাগলো। দিনের একটা বড় অংশ কাটত ওর সাথে মেসেঞ্জারে চ্যাট করে। ও আমাকে মজার মজার জোকস শোনাতো, জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলতো, যা আমাকে হতাশার অন্ধকার থেকে বেরিয়ে আসতে সাহায্য করছিল। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে একটা পরিবর্তন আসছে। যে রুমি সারাদিন মন মরা হয়ে থাকত, সে এখন আর আরমানের একটা মেসেজের অপেক্ষায় মুচকি হাসে। আমার জীবনে যেন নতুন করে রঙের ছোঁয়া লাগছিল, আর সেই রঙের যোগান দিচ্ছিল এই ভার্চুয়াল জগতের বন্ধুটি। সাইফুলের সাথে আমার যোগাযোগ ততদিনে প্রায় বন্ধ হওয়ার পথে। মাসে একাধবার ফোন করে শুধু টাকা পাঠানোর খবরটা দিত। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন শুধু একটা সামাজিক দায়িত্বে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ওর প্রতি আমার ভালোবাসাটা কখন যেন ক্ষোভ আর অভিমানে রূপান্তরিত হয়ে গিয়েছিল, আমি নিজেও টের পাইনি। আমার পৃথিবীটা এখন দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে সাইফুলের দেওয়া অবহেলা আর শূন্যতা, অন্যদিকে আরমানের দেওয়া সঙ্গ আর মানসিক শান্তি। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আমি এক নতুন জীবনকে অনুভব করতে শুরু করেছিলাম। আরমানের সাথে কথা বলতে বলতে আমি আবিষ্কার করলাম ওর আর আমার মধ্যে অনেক মিল। আমরা দুজনেই বই পড়তে ভালোবাসি, পুরনো দিনের গান শুনতেও পছন্দ করি, আর বৃষ্টি দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়। এই ছোট ছোট মিলগুলো আমাদের সম্পর্কটাকে আরও সহজ করে তুলছিল। ও আমাকে প্রায়ই ওর লেখা কবিতা পাঠাতো। সেই কবিতাগুলোতে থাকতো এক গভীর জীবনবোধ আর অনুপ্রেরণার কথা। আমি মুগ্ধ হয়ে সেই কবিতা পড়তাম আর ভাবতাম এই মানুষটা কতটা অনুভূতিপ্রবণ হতে পারে। একদিন রাতে আমার মনটা খুব খারাপ ছিল। সাইফুলের সাথে ফোনে কথাবার্তা নিয়ে মনোমালিন্য হয়েছিল। ও আমাকে বলেছিল আমি নাকি অকারণে ওকে সন্দেহ করি আর ওর জীবনটা অতিষ্ঠ করে তুলছি। এই কথাগুলো শোনার পর আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি ফোনটা রেখে কেঁদে ফেললাম। ঠিক সেই মুহূর্তে আরমানের মেসেজ এলো, আপনার মন ভালো নেই, তাই না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে বুঝলেন? ও উত্তর দিল, আপনার নীরবতাই বলে দেয়। কিছু কথা কি শেয়ার করা যায়? সেদিন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার জীবনের সব কষ্ট, সব জমানো অভিমান আরমানের কাছে উজাড় করে দিলাম। আমি ওকে আমার আর সাইফুলের সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। ও খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনল, একটাও প্রশ্ন করল না, আমাকে বিচার করার চেষ্টাও করল না। আমার কথা শেষ হলে ও শুধু একটাই কথা বলল, ভালোবাসার মানুষের কাছে অবহেলা পাওয়ার চেয়ে বড় কষ্ট আর কিছুতে নেই। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা রাতের পরেই একটা সুন্দর সকাল আসে। আরমানের এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শান্তির প্রলেপ বুলিয়ে দিল। আমার মনে হলো এই প্রথম কেউ আমাকে বোঝার চেষ্টা করল, আমার কষ্টগুলোকে অনুভব করল। ও আমাকে কোনো সমাধান দেয়নি, কিন্তু ওর সহমর্মিতাই আমার জন্য যথেষ্ট ছিল। সেই রাতের পর থেকে আরমানের প্রতি আমার এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আমার কাছে বিশেষ হয়ে উঠছে। আমি প্রায়ই ভাবতাম, কে এই আরমান? সে কি সত্যিই এমন যেমনটা সে নিজেকে দেখায়, নাকি এটাও ভার্চুয়াল জগতের কোনো মায়া বা প্রতারণা? আমার মনে ভয় কাজ করত। আমি ওকে কখনো ওর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রশ্ন করিনি, কারণ আমি চাইনি আমাদের এই সুন্দর সম্পর্কটাতে কোনো ধরনের অস্বস্তি আসুক। ও যা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম, কারণ এই বিশ্বাসটুকুই ছিল আমার বেঁচে থাকার নতুন অবলম্বন। ধীরে ধীরে আমি আরমানের প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলাম। ওর একটা মেসেজ না পেলে আমার দিনটা অর্থহীন মনে হতো। আমি ওর প্রোফাইলে গিয়ে ওর ছবি দেখতাম আর ভাবতাম,
এই মানুষটার সাথে যদি আমার বাস্তবে দেখা হতো তাহলে জীবনটা কেমন হতো? এই ভাবনাগুলো আমাকে একদিকে যেমন আনন্দ দিত, তেমনি অন্যদিকে একটা অজানা ভয়ও কাজ করত। আমি জানতাম আমি একজন বিবাহিত নারী এবং আমার এই অনুভূতিগুলোকে আমাকে সংযমে ও দায়িত্বশীলভাবে সামলাতে হবে। কিন্তু আমার মন তখন শুধু চেয়েছিল একটুখানি মানসিক শান্তি, একটুখানি ভালো থাকা। সময় যত গড়াচ্ছিল, আরমানের সাথে আমার মানসিক বন্ধন ততই দৃঢ় হচ্ছিল। আমাদের কথাবার্তা এখন আর শুধু মেসেঞ্জারে সীমাবদ্ধ ছিল না, আমরা মাঝে মাঝে অডিও কলেও কথা বলতাম। প্রথমবার যখন ওর কণ্ঠ শুনি, আমার বুকের ভেতরটা হালকা উত্তেজনায় কেঁপে উঠেছিল। কি শান্ত, গভীর আর মায়াবী একটা কণ্ঠ! সেই কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত নির্ভরতা, যা আমার সব ভয় আর সংশয়কে দূর করে দিয়েছিল। মনে হচ্ছিল এই কণ্ঠটা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আরমান আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সকালে ঘুম থেকে উঠে ওর শুভ সকাল বার্তা দিয়ে আমার দিন শুরু হতো, আর রাতে ওর ভালো থেকো বার্তা দিয়ে শেষ হতো। ও আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েরও খোঁজ নিত। আমি সময় মতো খেয়েছি কিনা, আমার শরীর ভালো আছে কিনা, আমার কোনো কিছু তো অসুবিধা হচ্ছে কিনা। এই যত্নটুকু আমি আমার স্বামীর কাছ থেকে বহুদিন পাইনি। আরমানের এই সামান্য খোঁজ খবরই আমার কাছে অমূল্য মনে হতো। আমি প্রায় নিজেকে প্রশ্ন করতাম, আমি কি ভুল করছি? একজন বিবাহিত নারী হয়ে মানসিকভাবে অন্য একজন পুরুষের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়া কি ঠিক? আমার বিবেক আমাকে বাধা দিত, কিন্তু আমার মন বলতো যে সম্পর্কে সম্মান আর ভালোবাসা নেই, সেই সম্পর্ক ধরে রাখার অর্থ কী? আমি তো শুধু একটু মানসিক শান্তি চেয়েছিলাম, একটু সঙ্গ চেয়েছিলাম। আরমান আমাকে ঠিক সেটাই দিয়েছিল যা আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ও কখনো আমার কাছে কোনো কিছু দাবি করেনি, আমার সীমাকে অতিক্রম করার চেষ্টাও করেনি। ওর এই সংযম আর শ্রদ্ধাবোধই আমাকে ওর প্রতি আরও বেশি মুগ্ধ করেছিল। একদিন আরমান আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা রুমি, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন থেকে আপনি ঠিক কী চান? ওর এই প্রশ্নে আমি চমকে উঠলাম। এতদিন আমি শুধু অন্যের চাওয়া পাওয়া নিয়েই ভেবে এসেছি, আমার বাবা মায়ের ইচ্ছা, সমাজের নিয়ম আর সাইফুলের চাহিদা। আমি নিজে কি চাই তা নিয়ে কখনো ভাবার সুযোগই পাইনি। আরমানের এই একটা প্রশ্ন আমার চিন্তার জগতে এক নতুন দরজা খুলে দিল। আমি ভাবতে শুরু করলাম, সত্যিই তো, আমি আমার জীবন থেকে কি চাই? আমি বুঝতে পারছিলাম আমি আর এই অর্থহীন অবহেলাময় সম্পর্ক বয়ে বেড়াতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি এই একাকিত্ব থেকে মুক্তি চাইছিলাম। আমি এমন একটা জীবন চেয়েছিলাম যেখানে আমার অস্তিত্বের কোনো মূল্য থাকবে, যেখানে কেউ আমার অনুভূতির কদর করবে। আরমানের সাথে কথা বলে আমি অনুভব করেছিলাম জীবনটা সুন্দরভাবে বাঁচার জন্য সম্মান আর সহমর্মিতা কতটা জরুরি। আর যদি তা না থাকে, তবে টাকার পাহাড় বা সামাজিক প্রতিপত্তি কোনো কিছুরই কোনো দাম নেই। আরমান যেন আমার মনের সব দ্বিধা বুঝতে পারত। ও আমাকে প্রায়ই বলতো, নিজের জন্য বাঁচতে শিখুন রুমি। যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকেও ভালোবাসতে পারে না। আপনার নিজের সুখের দায়িত্ব আপনার নিজেরই। অন্য কেউ এসে আপনার জীবনটা সুন্দর করে দিয়ে যাবে, এই আশা করাটা বোকামি। ওর এই কথাগুলো আমাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলেছিল। আমি ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠছিলাম। এই সময়টাতে আমি সাইফুলের সাথে আমার সম্পর্কটা নিয়ে চূড়ান্তভাবে ভাবার সিদ্ধান্ত নিলাম। আমি ওকে ফোন করে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলাম। আমি ওকে আমাদের সম্পর্কের দূরত্বের কথা বললাম, আমার একাকিত্বের কথা বললাম, কিন্তু ও আমার কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনল না। উল্টো আমাকেই দোষারোপ করল যে আমি নাকি ওর সফলতায় ঈর্ষান্বিত হয়ে এসব করছি। সেদিন আমি নিশ্চিত হয়ে গেলাম এই সম্পর্কটা বাঁচিয়ে রাখার আর কোনো মানে হয় না। যে মানুষটা আমার কষ্টটাই বোঝে না, তার সাথে সারা জীবন কাটানো অসম্ভব। আমার এই সিদ্ধান্তের কথা আমি আরমানকে জানালাম। আমি ভেবেছিলাম ও হয়তো খুশি হবে, কিন্তু ওর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ও খুব শান্ত গলায় বলল, রুমি, এটা আপনার জীবন, সিদ্ধান্তটাও আপনার, কিন্তু আমি চাই আপনি যাই করবেন ভেবে চিন্তে করবেন। হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত যেন আপনার ভবিষ্যতের জন্য কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আরমানের এই পরিণত মনস্ক আচরণ আমাকে আবারও মুগ্ধ করল। ও আমার দুর্বলতার সুযোগ না নিয়ে আমাকে সঠিক পথে দিশা দেখাচ্ছিল। আর এই আচরণই
ওর প্রতি আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল। আমার মনটা ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। যে ভাঙা সম্পর্কটা আমি এতদিন বয়ে বেড়াচ্ছিলাম সেটাকে এবার ছেঁটে ফেলার পালা। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না। আমাদের সমাজে একজন মেয়ের জন্য দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। পরিবার, সমাজ, আত্মীয়স্বজন সবার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবুও আমি আমার মনের বিরুদ্ধে যেতে পারছিলাম না। যে জীবনে শান্তি নেই সেই জীবন বয়ে বেড়ানোর চেয়ে একা থাকা অনেক শ্রেয়। আরমান এই কঠিন সময়ে আমার পাশে একজন সত্যিকারের বন্ধুর মতো দাঁড়িয়েছিল। ও আমাকে মানসিক শক্তি যোগাত। ও বলতো, সমাজ বা অন্য লোকে কি বলবে সেটা ভেবে নিজের জীবনকে নষ্ট করবেন না। আপনার জীবনটা আপনার এবং সেটাকে সুন্দরভাবে সাজানোর অধিকারও আপনার। যারা আজ আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার বিপদের দিনে তাদের কাউকেই পাশে পাবেন না। ওর কথাগুলো আমার মনের ভয়কে অনেকটাই কমিয়ে দিয়েছিল। আমি অনুভব করতাম আমি একা নই। আমার পাশে এমন একজন মানুষ আছে যে আমাকে বোঝে এবং সম্মান করে। আমি আরমানকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আরমান, আমরা তো একে অপরকে কখনো দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি আর মেসেজে কথা বলেছি। তবু কিভাবে আমাদের মধ্যে এত গভীর একটা সম্পর্ক তৈরি হলো? আরমান উত্তরে বলল, সম্পর্কের গভীরতা শারীরিক উপস্থিতির ওপর নির্ভর করে না রুমি। এটা নির্ভর করে দুটো মনের মিলের ওপর। দুটো মানুষ যখন একে অপরের আত্মাকে ছুঁতে পারে তখন দূরত্ব কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না। আমাদের সম্পর্কটা ঠিক তেমনই, মনের সম্পর্ক। ওর এই কথাগুলো আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। আমাদের মধ্যে কথা যত বাড়ছিল ততই আমি ওর সম্পর্কে নতুন নতুন জিনিস জানছিলাম। ও ঢাকায় একটা বেসরকারি সংস্থায় কাজ করে। ওর বাবা মা গ্রামের বাড়িতে থাকেন। ও খুব সাধারণ একটা জীবনযাপন করে, কিন্তু ওর চিন্তাভাবনা ছিল অসাধারণ। ও আমাকে প্রায়ই বলতো, জীবনের সুখ বড় বড় অর্জনের মধ্যে থাকে না, থাকে ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে। যেমন এক কাপ চা হাতে বৃষ্টি দেখা, পছন্দের একটা বই পড়া, কিংবা প্রিয় কোনো মানুষের সাথে মন খুলে কথা বলা। ওর কাছ থেকে আমি জীবনকে নতুনভাবে দেখতে শিখছিলাম। একদিন রাতে কথা বলার সময় আরমান হঠাৎ করেই বলল, রুমি, আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? আমি বললাম, হ্যাঁ বলুন। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। আমি জানি এটা হয়তো তাড়াহুড়ো হবে, কিন্তু আমি আপনাকে সামনাসামনি একবার দেখতে চাই। আমি বিশ্বাস করি যে মানুষটার সাথে আমার মনের এত মিল, তাকে বাস্তবে দেখলে আমার অনুভূতিগুলো আরও স্পষ্ট হবে। ওর কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমারও তো ওকে দেখতে ইচ্ছে করে, কিন্তু ভয়ও হয়। আমি ওকে আমার ভয়ের কথা বললাম, আরমান, আমি যদি আপনার সাথে দেখা করি আর তারপর যদি সবকিছু বদলে যায়, যদি বাস্তবে আপনাকে আমার ভালো না লাগে অথবা আমাকে আপনার, তাহলে আমাদের এই সুন্দর সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে। আরমান আমার ভয়টা বুঝতে পারল। ও খুব নরম সুরে বলল, রুমি, আমি আপনাকে কোনো জোর করছি না। যদি আপনার মনে সামান্যতম দ্বিধা থাকে তাহলে দেখা করার কোনো দরকার নেই। আমাদের সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে। আপনার মানসিক শান্তির চেয়ে বড় আমার কাছে আর কিছুই নয়। আরমানের এই পরিমিতি বোধ আর আমাকে সম্মান দেবার মানসিকতা আমার মন থেকে সব ভয় দূর করে দিল। আমি বুঝতে পারলাম এই মানুষটা আমার কোনো ক্ষতি করতে পারে না। যে মানুষটা আমাকে না দেখেই এতটা সম্মান করতে পারে, সে আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। আমি ওর প্রতি এক গভীর আস্থা অনুভব করলাম। আমার মনে হলো এই মানুষটার সাথে হয়তো ভবিষ্যতে আমার জীবনের একটি ইতিবাচক অধ্যায় শুরু হতে পারে। তাই আমি সাহস করে একটা সিদ্ধান্ত নিলাম। আমি আরমানকে বললাম, ঠিক আছে আরমান, আমি আপনার সাথে দেখা করব। কিন্তু তার আগে আমাকে আমার জীবনের একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটাতে হবে। আরমান আমার কথার অর্থ বুঝতে পারল। ও শুধু বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব রুমি। আপনি আপনার সময় নিন, আমি সব সময় আপনার পাশেই আছি। ওর এই আশ্বাসটুকু আমার জন্য অনেক বড় শক্তি ছিল। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করলাম। আমার সিদ্ধান্তটা আমি প্রথমে আমার বাবা মাকে জানালাম। তারা শুনেই আঁতকে উঠলেন। বাবা বললেন, লোকে কি বলবে, সমাজে আমাদের মুখ দেখানো দায় হয়ে যাবে।
মা কাঁদতে কাঁদতে বললেন, সংসার করতে গেলে একটু আধটু মান অভিমান হয়ই, তাই বলে কি সংসার ভেঙে দিতে হয়? আমি তাদের বোঝানোর অনেক চেষ্টা করলাম যে এটা শুধু মান অভিমানের বিষয় নয়, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। যে সম্পর্কে আমার কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা নেই, সেই সম্পর্ক আমি আর বয়ে বেড়াতে পারবো না। কিন্তু তারা আমার কথা বুঝতে চাইলেন না। তাদের কাছে সামাজিক সম্মানটাই ছিল সবচেয়ে বড়। পরিবারের কাছ থেকে সমর্থন না পেয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে। এই সময় আরমানি ছিল আমার একমাত্র মানসিক আশ্রয়। আমি যখনই হতাশ হয়ে পড়তাম, ও আমাকে ফোন করে সাহস দিত। ও আমাকে বোঝাতো যে নতুন কিছু শুরু করতে গেলে পুরনোকে ভাঙতেই হয়, আর সেই ভাঙনের যন্ত্রণাটা সহ্য করার মতো শক্তি অর্জন করতে হয়। ওর কথাগুলো আমাকে অবিশ্বাস্যভাবে অনুপ্রাণিত করত। আমি ওর মধ্যে শুধু একজন বন্ধুকেই নয়, একজন পথপ্রদর্শকেও খুঁজে পেয়েছিলাম। আমি আইনজীবীর সাথে কথা বললাম এবং সাইফুলের কাছে আইনিভাবে সম্পর্ক বিচ্ছেদের নোটিশ পাঠানোর ব্যবস্থা করলাম। নোটিশ পেয়ে সাইফুল খুবই বিস্মিত হল। সে আমাকে ফোন করে নানা অভিযোগ তুলল। বলল, আমি হঠাৎ সিদ্ধান্ত কেন নিলাম? আমি শান্তভাবে উত্তর দিলাম যে এই সিদ্ধান্ত কোনো হঠাৎ নয়, বরং অনেক কষ্ট সহ্য করার পর নেওয়া একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। এই ঘটনায় আমার নিজের ভেতরের শক্তি আরও বেড়ে গেল। আমি বুঝতে পারলাম আমি সঠিক পথেই এগোচ্ছি। বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াটা ছিল দীর্ঘ এবং মানসিকভাবে কঠিন। আমাকে অনেক আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই সময়ে আমার পাশে কেউ ছিল না, শুধু আরমান ছাড়া। ও প্রতিদিন আমার খোঁজ নিত, আমাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করত। ও প্রায়ই বলতো, মনে রাখবেন, এই কঠিন সময়টা চিরদিন থাকবে না। খুব তাড়াতাড়ি একটা নতুন সকাল আসবে যেখানে কোনো কষ্ট থাকবে না। ওর এই বিশ্বাসই আমাকে এগিয়ে চলার শক্তি যোগাত। আমি আরমানার সাথে আমার ভবিষ্যতের কথা ভাবতাম। ও কি আমাকে সত্যিই গ্রহণ করবে? সমাজের চোখে আমি একজন ডিভোর্সড নারী। এই তকমা নিয়ে ওরা পরিবার কি আমাকে মেনে নেবে? আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করত। আমি একদিন আরমানকে আমার এই ভয়ের কথাগুলো বললাম। ও আমার সব কথা শুনে হাসল, তারপর বলল, রুমি, আমি আপনাকে আপনার অতীত দেখে ভালোবাসিনি। আমি আপনার বর্তমানকে ভালোবেসেছি, আপনার সুন্দর মনটাকে ভালোবেসেছি। আপনার পরিচয় কোনো তকমা নয়। আপনার পরিচয় হল আপনি একজন সাহসী এবং আত্মবিশ্বাসী নারী, যিনি নিজের সুখের জন্য লড়াই করতে জানেন। আর আমার পরিবারের ব্যাপারে বললে, তাদের বোঝানোর দায়িত্ব আমার। আরমানের এই কথাগুলো আমার সব ভয়, সব সংশয়কে মুছে দিল। আমি যেন নতুন করে বাঁচার রসদ খুঁজে পেলাম। আমার মনে হল আমি আমার জীবনের সবচেয়ে সঠিক মানুষটাকেই খুঁজে পেয়েছি, যে মানুষটা আমার অতীতকে নয়, আমার বর্তমানকে গুরুত্ব দেয়। তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কে হতে পারে? আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম এমন একজন মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য। এই সময়টাতে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আরমান আমার সাথে আগের চেয়ে অনেক বেশি যত্নশীল আচরণ করতে শুরু করল। ও আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রামেরও খোঁজ নিত। মাঝে মাঝে আমার মনে হতো ও যেন আমার আশেপাশেই কোথাও আছে এবং আমাকে দূর থেকে লক্ষ্য করছে। এই অনুভূতিটা আমাকে এক ধরনের নিরাপত্তা বোধ দিত, আবার একই সাথে একটা রহস্যের জন্ম দিত। কি আরমান, যে আমাকে না দেখেও এত গভীরভাবে অনুভব করতে পারে? অবশেষে সেই দিনটা এলো। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমি সাইফুলের কাছ থেকে মুক্তি পেলাম। কাগজে সিলমোহর দেখে আমার চোখে জল চলে এলো। সেটা দুঃখের নয়, বরং মুক্তির আনন্দের জল। মনে হচ্ছিল আমার কাঁধ থেকে যেন এক বিশাল ভার নেমে গেল। আমি স্বাধীন। আমি আরমানকে ফোন করে কাঁপা কণ্ঠে বললাম, আরমান, সবকিছু শেষ, আমি এখন মুক্ত। ওপাশ থেকে আরমানের শান্ত কণ্ঠ ভেসে এলো, রুমি, এটা শেষ নয়, এটা শুরু, আপনার নতুন জীবনের শুরু। এবার কি আমরা দেখা করতে পারি? আরমানের সাথে দেখা করার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আমার বুকের ভেতরটা উত্তেজনায় আর ভয়ে দুরুদুরু করছিল। যে মানুষটা আমার অন্ধকার জীবনে আলোর মশাল হয়ে এসেছিল, তাকে আমি প্রথমবার দেখব। সে দেখতে কেমন হবে? তার আচরণ কি সামনাসামনিও এমন শান্ত আর মার্জিত হবে, নাকি অনলাইনে যে আরমানকে চিনেছি বাস্তবে তার থেকে ভিন্ন হবে?
হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা ঢাকার একটা শান্ত নিরিবিলি পার্কে দেখা করার সিদ্ধান্ত নিলাম। নির্দিষ্ট দিনে আমি পরিপাটি হয়ে বের হলাম। আমার পরনে ছিল একটা সাধারণ নীল রঙের শাড়ি, যা আরমানের খুব পছন্দের রং বলে ও আমাকে জানিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে হচ্ছিল জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অধ্যায়টা কেমন হবে জানি না, তবে অন্তর বলছিল যা হবে ভালোই হবে, কারণ আমার সাথে আছে আরমানের আন্তরিকতা আর দোয়া। পার্কে পৌঁছে আমি একটা বেঞ্চে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার হৃৎস্পন্দন প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছিল। বারবার চারপাশে তাকাচ্ছিলাম। আরমান বলেছিল সে একটা সাদা শার্ট পরে আসবে। আমি সাদা শার্ট পরা প্রত্যেকটা যুবককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। সময় যেন কাটতেই চাইছিল না। মনে হচ্ছিল অনন্তকাল ধরে এখানে বসে আছি। ভেতরে ভেতরে ভয় হচ্ছিল, আরমান কি আদৌ আসবে? নাকি সবকিছুই কেবল আমার কল্পনা। হঠাৎ আমার ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে আরমান নামটা ভেসে উঠতেই আমি দ্রুত ফোনটা ধরলাম। ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি পৌঁছে গেছেন রুমি? আমি বললাম, হ্যাঁ, আমি পার্কের ভেতরের লেকের পাশে সাদা বেঞ্চটাতে বসে আছি। আরমান বলল, আমিও কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 5 মিনিট। কথাগুলো শুনে বুকের ভেতরের অস্থিরতা কিছুটা কমে গেল। সে সত্যিই আসছে। আমি অধীর আগ্রহে পথের দিকে তাকিয়ে রইলাম। চোখ দুটো শুধু একজনকেই খুঁজছিল। প্রতিটা মুহূর্ত যেন 1 বছরের সমান দীর্ঘ হয়ে যাচ্ছিল। আনন্দ, ভয়, উত্তেজনা সব অনুভূতি মিশে যাচ্ছিল একসাথে। মনে হচ্ছিল এই মানুষটার উপরেই আমার আগামীর অনেক কিছু নির্ভর করছে। যদি সে আমাকে গ্রহণ না করে, যদিও আগেই আশ্বাস দিয়েছে, তবুও ভয়ের ছায়া মন থেকে যাচ্ছিল না। ধীরে ধীরে আমি দেখলাম পার্কে প্রবেশপথ দিয়ে সাদা শার্ট পরা একজন লম্বা, আত্মবিশ্বাসী যুবক এগিয়ে আসছে। তার হাঁটা চলায় দৃঢ়তা আছে, আবার চোখে মুখে শান্ত সৌম্যভাব। আমি নিশ্চিত হতে পারছিলাম না এই কি আরমান, কিন্তু অন্তর বলছিল হ্যাঁ, এই সে। কল্পনার আরমানের সাথে চেহারায় মিল না থাকলেও তার উপস্থিতিতে আমি সেই পরিচিত উষ্ণতা খুঁজে পাচ্ছিলাম। যুবকটি সোজা আমার দিকে এগিয়ে এলো। বুকের ভেতর তখন হাতুড়ির মতো ধুকপুক করছিল। সে সামনে এসে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে একরাশ আন্তরিক হাসি দিল। সেই হাসিতে ছিল না কোনো জড়তা, ছিল শুধু আন্তরিকতা আর মমতা। আমি তার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। এই চোখগুলো যেন আগে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছিলাম না। চোখের গভীরতায় এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছিলাম। আমি কিছু বলার আগেই যুবকটি বেঞ্চে বসল। তারপর পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুকণ্ঠে বলল, কেমন আছেন রুমি? আমাকে চিনতে পারছেন? কণ্ঠস্বর শুনেই আর কোনো সন্দেহ রইল না, এই তো আমার আরমান। কিন্তু তার মুখের দিকে তাকাতেই হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হল। আমি বিস্মিত হয়ে গেলাম, কারণ তার চেহারার মধ্যে আমার অতীতের সঙ্গে আশ্চর্য মিল খুঁজে পাচ্ছিলাম। এটা কিভাবে সম্ভব? আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। আমার সামনে বসা মানুষটি আরমান, কিন্তু তার চেহারার আদল, তার চোখের চাহনি, সবকিছুতেই আমি আমার প্রাক্তন স্বামী সাইফুলের ছায়া দেখতে পাচ্ছিলাম। আমার মাথা ঘুরছিল। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়েছিলাম। আমার অবস্থা দেখে মানুষটি মুচকি হাসল। তারপর খুব শান্তভাবে বলল, খুব অবাক হচ্ছেন তাই না? ভাবছেন এটা কিভাবে সম্ভব? আমি জানি আপনার মনে এখন হাজারো প্রশ্ন। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব লুমি, কিন্তু তার আগে আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। একটা ভুলের গল্প, একটা অনুশোচনার গল্প। আমি চুপ করে রইলাম। আমার শোনার শক্তিটুকুও যেন লোপ পেয়েছিল। আমি শুধু চেয়েছিলাম এই রহস্যের দ্রুত অবসান হোক। সে বলতে শুরু করল। গল্পটা এক যুবকের, যে তার স্ত্রীকে খুব ভালোবাসত, কিন্তু সে ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। সে ভেবেছিল টাকা আর সফলতা দিয়েই সে তার স্ত্রীকে পৃথিবীর সব সুখ এনে দেবে। এই ভেবে সে তার স্ত্রীকে একা ফেলে দূর দেশে পাড়ি জমানো।
নতুন দেশ, নতুন পরিবেশ আর কাজের চাপে সে ধীরে ধীরে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে সরে যেতে লাগল। সে বুঝতেও পারেনি তার অবহেলা তার স্ত্রীকে ভেতর থেকে কতটা নিঃশেষ করে দিচ্ছে। তার প্রতিটি কথা আমার বুকের ভেতরটা এফোড় এফোড় করে দিচ্ছিল। এই তো আমারই গল্প, আমার আর সাইফুলের গল্প। আমি তার দিকে তাকিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি আপনি এসব কিভাবে জানেন? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে গল্পটা চালিয়ে গেল। একদিন সেই যুবকের ঘুম ভাঙল। সে জানতে পারল তার স্ত্রী তাকে সম্পর্ক বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছে। প্রথমে সে খুব রেগে গিয়েছিল, ভেবেছিল তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, কিন্তু তারপর তার বিবেক তাকে দংশন করতে শুরু করল। সে বুঝতে পারল ভুলটা তার স্ত্রীর নয়, ভুলটা তার নিজের। সে তার স্ত্রীকে টাকা পয়সা দামি উপহার সবই দিয়েছে, কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল সেই সময় আর ভালোবাসাটাই দেয়নি। সে তার স্ত্রীকে হারাতে চায়নি, তাই সে একটা উপায় বের করল। সে একটা নকল ফেসবুক আইডি খুলল, অন্য নামে, অন্য পরিচয়ে। সে চেয়েছিল তার স্ত্রীর বন্ধু হয়ে তার মনের কথাগুলো জানতে। সে দেখতে চেয়েছিল তার স্ত্রী আসলে কি চায়, তার কষ্টটা কোথায়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমার পুরো পৃথিবীটা যেন ঘুরছিল। আমি কি স্বপ্ন দেখছি, নাকি যা শুনছি সবই সত্যি? আমার সামনে বসা মানুষটা কি তাহলে? আমার ভাবনার মাঝেই সে বলে উঠল। সেই নকল আইডির নাম ছিল আরমান শওকত। আরমান হয়ে সেই যুবকটি তার স্ত্রীর সাথে কথা বলতে শুরু করল। আর কথা বলতে বলতে সে নতুন করে তার স্ত্রীকে আবিষ্কার করল। সে বুঝতে পারল তার স্ত্রী কতটা একা, কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। আরমান হয়ে সে তার স্ত্রীকে সেই মানসিক সাপোর্টটা দেওয়ার চেষ্টা করল, যা সে স্বামী হিসেবে দিতে ব্যর্থ হয়েছিল। আমার চোখ দিয়ে তখন অঝরে জল গড়াচ্ছিল। আমি কাঁদছিলাম, কিন্তু সেই কান্নায় কোনো কষ্ট ছিল না, ছিল একরাশ বিস্ময় আর অভিমান। আমি অস্ফুট স্বরে বললাম, তার মানে আপনি আপনি সাইফুল? আমার প্রশ্ন শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দুটো জলে ভরে উঠল। সে আমার দিকে তাকিয়ে হাত জোর করে বলল, হ্যাঁ রুমি, আমিই তোমার সাইফুল, আমি আরমান। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে অবহেলা করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাইনি। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মাথায় কিছুই কাজ করছিল না। যে মানুষটাকে আমি ঘৃণা করে আমার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, সেই মানুষটাই আরমান হয়ে আমার জীবনে নতুন করে ভালোবাসা নিয়ে এসেছিল। যে আরমানকে আমি আমার ভবিষ্যৎ ভেবেছিলাম, সে আসলে আমারই অতীত। জীবন আমার সাথে কোন খেলা খেলল। আমি কি হাসব না কাঁদব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনের ভেতর তখন এক প্রচণ্ড ঝড় চলছিল, বিশ্বাস আর অবিশ্বাসের ঝড়, ভালোবাসা আর অভিমানের ঝড়। সাইফুলের স্বীকারোক্তি শুনে আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার মন বলছিল ওকে বিশ্বাস না করতে। ও হয়তো আমাকে ফিরে পাওয়ার জন্য নতুন কোনো নাটক করছে, কিন্তু আমার হৃদয় বলছিল ওর চোখের জল মিথ্যে হতে পারে না। যে অনুশোচনার আগুন আমি ওর চোখে দেখছিলাম তা অভিনয় হতে পারে না। আমি ওকে বললাম, কেন করলে এমন? কেন আমাকে নিয়ে এমন আচরণ করলে? তুমি তো সরাসরি আমার কাছে ক্ষমা চাইতে পারতে। সাইফুল কান্না ভেজা গলায় উত্তর দিল, আমি সেই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারিনি রুমি। আমি তোমাকে এত কষ্ট দিয়েছিলাম যে তোমার মুখোমুখি হওয়ার শক্তি আমার ছিল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না, তাই আমি আরমান হয়ে তোমার কাছে এসেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমার মনে আমার জন্য আর কোনো জায়গা আছে কিনা। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে চেয়েছিলাম, তোমার মনের মতো একজন মানুষ হয়ে উঠতে চেয়েছিলাম। ও বলতে লাগলো, আরমান হয়ে তোমার সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পেরেছি ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন করা বা টাকা পাঠানো নয়। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরের মনের কথা বোঝা। আমি স্বামী হিসেবে যা পারিনি, আরমান হয়ে তা শিখেছি। আমি শিখেছি
কিভাবে ভালোবাসার মানুষকে সম্মান করতে হয়, তার অনুভূতির কদর করতে হয়। তুমি আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে আমার চোখ খুলে দিয়েছ রুমি। তুমি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছ। সাইফুলের কথাগুলো আমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। ওর প্রতি আমার যে ক্ষোভ, যে অভিমান জমেছিল, তা ধীরে ধীরে গলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ও যা করেছে তা হয়তো সঠিক উপায় ছিল না, কিন্তু ওর উদ্দেশ্যটা আন্তরিক ছিল। ও আমাদের ভেঙে যাওয়ার সম্পর্কটাকে জোড়া লাগাতে চেয়েছিল। ও নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছে। আর কজন মানুষই বা নিজের ভুল স্বীকার করার মতো সাহস রাখে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিন্তু আমাদের আইনি বিচ্ছেদ তো হয়ে গেছে সাইফুল, এখন আর কি করার আছে? সাইফুল আমার হাতটা ধরে বলল, আইনি বিচ্ছেদ শুধু একটা কাগজের টুকরো রুমি। আমাদের মনের সম্পর্ক তো এখনো শেষ হয়ে যায়নি। আমি জানি তুমিও আরমানকে ভালোবেসেছ, আর সেই আরমান তো আমি। তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারো না? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না। আমি তোমার সাইফুল হয়ে নয়, তোমার আরমান হয়ে সারা জীবন তোমার পাশে থাকব। ওর অনুরোধ আমার মনকে গলিয়ে দিল। আমি ভাবলাম, জীবন তো সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। আমি হয়তো সেই ভাগ্যবানদের একজন, যে তার হারিয়ে যাওয়া ভালোবাসাটাকে নতুন রূপে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। আমি আমার একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গী চেয়েছিলাম, আর ভাগ্য আমার প্রাক্তন স্বামীকেই নতুন করে আমার সঙ্গী বানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় বিস্ময় আর কি হতে পারে? আমি আমার সব অভিমান ভুলে গিয়ে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। আমার হাসি দেখে সাইফুল যেন নতুন করে প্রাণ ফিরে পেল। ওর চোখে মুখে ফুটে উঠল এক রাস স্বস্তি আর আনন্দ। ও বুঝতে পারল আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমরা দুজনে সেদিন পার্কে অনেকক্ষণ বসে রইলাম, হাতে হাত রেখে। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, শুধু দুটোর হৃদয় তাদের না বলা কথাগুলো একে অপরকে জানিয়ে দিচ্ছিল। আমাদের পুরনো সম্পর্কটা মরে গিয়ে এক নতুন সম্পর্কের জন্ম হয়েছিল, যেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, ভালোবাসা হলো একে অপরের প্রতি যত্নশীল হওয়ার নাম। দূরত্ব সম্পর্ককে নষ্ট করে না, নষ্ট করে অবহেলা আর যোগাযোগের অভাব। টাকা পয়সা, সফলতা এগুলো জীবনের জন্য প্রয়োজন, কিন্তু এগুলোই সবকিছু নয়। একজন মানুষের মানসিক শান্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার ভালোবাসার মানুষটির সঙ্গ, তার একটুখানি সময় আর মনোযোগ। আমার স্বামী তার ভুল বুঝতে পেরেছিল এবং সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছিল বলেই আমি আমার ভাঙা সংসারটাকে নতুন করে ফিরে পেয়েছি। সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কটা শেষ করে দিতে হবে। যদি ভালোবাসায় সততা থাকে, তবে যে কোনো দূরত্বই জয় করা সম্ভব। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, আপনার প্রিয় মানুষটিকে সময় দিন, তার মনের কথা শুনুন, কারণ পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ আর নেই। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।